মাসের শুরুতে স্যালারি পাওয়ার সময় আমাদের সবার ইচ্ছে থাকে যে মাসের শেষে আমরা কিছু টাকা সেভ করব এবং সেই প্ল্যানেই আমরা এগোই। কিন্তু মাস শেষ হতে হতে আমরা যখন অ্যাকাউন্টের দিকে তাকাই তখন ব্যালেন্সটা দেখে আমরা একটু মাথা চুলকাই আর মনে করি এত টাকা কোথায় চলে গেল। এই প্রবলেম কি সবাই আপনারা ফেস করেন? তাহলে আমার মনে হয় কিছু কমন মিস্টেকস আছে যেগুলো আমরা রেগুলার লাইফে খুব না জেনেই বা আমরা সাবকনশিয়াসলি করে থাকি, যেগুলোর জন্য আমরা এই সিচুয়েশানে ফেস করি প্রতি মাসের শেষে। তাহলে সেই পয়েন্টসগুলো, সেই মিস্টেক্সগুলো আমি আজকে এখানে ডিসকাস করব একটু, যেগুলো অ্যাভয়েড করলে হয়তো আপনার ডে টু ডে ফিনান্সিয়াল হেলথ খুব বেটার হয়ে যাবে আর আপনি ধীরে ধীরে একটি ওয়েলথ ক্রিয়েশনের দিকে এগোতে পারবেন। তাহলে আর অপেক্ষা না করে চলুন শুরু করে দিই। ফার্স্ট মিস্টেক, বাজেটিং না করা। আমরা যখন স্যালারি পাই আমরা আমাদের মনে মনে একটি ফ্রেমওয়ার্ক তৈরি করে নিই যে কত টাকা কোথায় স্পেন্ড করব, কিন্তু আমরা ওটা ফলো করতে পারি না, কারণ ওটা কোথাও লেখা থাকে না। আমরা সেটাকে ফলো আপ করি না থ্রু আউট দ্য মান্থ। আমরা যদি মাসের শুরুতে বা আমরা আমাদের স্যালারি অনুযায়ী বা আমাদের ইনকাম অনুযায়ী একটি বাজেটিং করে নিই যে আমরা কোন খাতে কত টাকা মোটামুটি স্পেন্ড করব, তাহলে যদি সেটা আমরা থ্রু আউট দ্য মান্থ একটু ফলো করি এবং মাসের শেষে আমরা একটু অ্যানালাইজ করি, তাহলে কয়েক মাসের মধ্যেই আপনারা রিকগনাইজ করতে পারবেন যে কোন জায়গায় আপনাদের বাজে খরচা হচ্ছে এবং কোন খরচাগুলো কাট অফ করে দিলে আপনি একটু সেভিংস করতে পারবেন এবং একটু ইনভেস্টমেন্টও করতে পারবেন। আমি আমার পার্সোনাল ফাইন্যান্সের ভিডিওতে এইটার ব্যাপারে ডিটেলসে বলেছি, আমি শর্টে এখানে একটু বলে দিচ্ছি। এটা একটি থাম্ব রুল হলো 50-30-20 রুল। আপনার স্যালারির 50% আপনার নিডসে খরচা হবে। নিডস মানে কি? আপনার ইলেকট্রিসিটি বিল হতে পারে, রেন্ট হতে পারে, বাড়ির ইএমআই হতে পারে, মেডিসিনের খরচা হতে পারে, গ্রসারির খরচা হতে পারে, এইগুলো আপনার নিডসের মধ্যে যাবে। আপনার কনভেন্সের খরচা হতে পারে, যাতায়াতের খরচা হতে পারে, এগুলো আপনার নিডসে যাবে। 30% যাবে আপনার ওয়ান্টসের দিক। আপনি একটি আইফোন কিনতে চান, একটি গাড়ি কেনার জন্য টাকা জমাচ্ছেন, একটি ভ্যাকেশনের জন্য টাকা জমাচ্ছেন, আপনার একটু শপিং করতে ইচ্ছে হলো, একটু বাইরে খাবেন, ভালো থিয়েটারে মুভি দেখবেন, একটি ভালো রেস্টুরেন্টে খাবেন, এইগুলো আপনার ওয়ান্টসে যাবে, যেগুলো আপনার নেসেসিটি নয়। কিন্তু ডে টু ডে লাইফে আপনি যখন আর্নিং করেন আবার এবং আপনার আর্নিং বাড়তে থাকে, আপনার এই ইচ্ছেগুলো একটু একটু করে বাড়তে। সুতরাং এই খাতেও আপনি যদি কিছু টাকা অ্যালট করে রাখেন মাসের শুরুতেই, তাহলে আপনার বাজেটিংয়ে কিন্তু অনেক হেল্প হবে। এবং থার্ড হচ্ছে 20%, রিমেনিং 20% রইল, সেই 20% হবে আপনার পিওরলি ইনভেস্টমেন্ট। একদম স্ট্রিক্টলি ডিসিপ্লিন ওয়েতে আপনি আপনার স্যালারি 20% প্রতি মাসে ইনভেস্ট করে দেবেন। এবার সেই পুরো 20%-এর কিছু পার্সেন্ট আপনি লং টার্মের জন্য ইনভেস্ট করতে পারেন এবং কিছু পার্সেন্ট আপনি শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করতে পারেন। শর্ট টার্ম কেমন? আপনি হয়তো 1 বছরের মধ্যেই কিছু পারচেস করতে চাইছেন, আপনি কিছু ইলেকট্রনিক আইটেম, বড় টিভি কিনতে চান, ওয়াশিং মেশিন কিনতে চান বা একটি বাইক কিনতে চান, তার জন্য টাকা জমাচ্ছেন, সেগুলো শর্ট টার্ম সেভিংস হবে, যেগুলো আপনার 1.5-2 বছরের মধ্যে খরচাটা আপনাকে করতে হবে। লং টার্ম সেভিংস হচ্ছে, লং টার্ম ইনভেস্টমেন্ট হচ্ছে আপনি 10 বছর, 15 বছর, 20 বছর আপনার ভিশন থাকবে এই লং টার্মে টাকাটা জমানোর, একটি ওয়েলথ ক্রিয়েট করার। এর সুবিধা হচ্ছে এই লং টার্ম ইনভেস্টগুলোতে আপনি একটু রিস্ক বেশি নিতে পারবেন এবং রিস্ক যেহেতু বেশি নিতে পারবেন আপনার রিওয়ার্ডও বেশি হবে। এবং এই লং টার্ম ইনভেস্টমেন্ট আপনি যদি আপনার টাকাটাকে আপনার ইনভেস্টমেন্টকে, আপনার টাকাকে একটি লম্বা সময়ের জন্য ইনভেস্ট করেন, তাহলে আপনি কম্পাউন্ডিংয়ের যে এফেক্টটা সেটা খুব ভালো এনজয় করতে পারবেন। আপনার টাকা 2 গুণ, 3 গুণ, 4 গুণ হয়ে যাবে লম্বা সময়ের জন্য ইনভেস্ট করার জন্য, এবং আপনি একটু পরবর্তীকালে, একটু বয়সকালে খুব ভালো ওয়েলথ ক্রিয়েট করে সেই ওয়েলথটা এনজয় করতে পারবেন। এই বাজেটিংটি আমার সাজেশন থাকবে আপনি কোথাও নোট ডাউন করবেন এবং প্রতি মাসে কী কী খরচা করছেন সেগুলো একটু এন্ট্রি করবেন ক্যাটাগরি ওয়াইজ। আপনার নিডসে আপনি কী কী খরচা করছেন, কত খরচা করছেন, আপনার ওয়ান্টসে আপনি কী কী খরচা করছেন, কত খরচা করছেন। ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও আপনি শর্ট টার্মের আরডি বলুন বা ফিক্সড ডিপোজিট বলুন, কত টাকার তৈরি করলেন, এবং লং টার্মে হতে পারে আপনি মিউচুয়াল ফান্ড করছেন, আপনি স্টকসে ইনভেস্ট করছেন, গোল্ডে ইনভেস্ট করছেন, রিয়েল এস্টেটে ইনভেস্ট করছেন। আমি এই সবগুলোর ওপরেই ভিডিও বানিয়েছি আর আপনি আমার চ্যানেলে এগুলো দেখতে পারেন। এগুলোর ওপর আমি এখানে শর্টে বলে দিই, লং টার্মে এইগুলোতে ইনভেস্ট করতে পারেন এবং সেটা আপনি খাতায় এন্ট্রি করুন। এবার সব ছোটোখাটো খরচা খাতায় এন্ট্রি করার দরকার নেই। আপনি কোথাও চা খেলেন, কোথাও আপনি একটি রোল খেলেন, ক্যাবে কোথাও গেলেন, এই খরচাগুলো এন্ট্রি করার দরকার নেই। তবে যেগুলো সাবস্ট্যান্সিয়াল অ্যামাউন্টের খরচা, আমার সাজেশন থাকবে আপনার স্যালারির 3%-এর বেশি যদি কোনো কিছু আপনি একবারে খরচা করেন, সেই এন্ট্রি যাতে আপনি খাতায় করেন। এর সুবিধা হলো আপনার 1-2 মাস 3 মাস যখন আপনি এন্ট্রিগুলো করবেন এবং এই প্রতি মাসের খরচাগুলো একটু অ্যানালাইজ করবেন, তখন আপনিই বুঝতে পারবেন কোথায় কোথায় আপনার বাজে খরচা হচ্ছে, আপনি কোথায় বেশি খরচা করে ফেলছেন যেটা করা উচিত নয়, এবং সেই প্রবলেমটাকে রেকগনাইজ করে আপনি সলভ করতে পারবেন এবং আপনি একটু স্ট্রিক্টলি বাজেটটাকে ফলো করতে পারবেন
পরের মান্থসগুলোর জন্য। তাই বাজেটিংয়ের এন্ট্রিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেকেন্ড মিস্টেকটি খুবই অবভিয়াস একটি পয়েন্ট, ওভার স্পেন্ডিং। আমরা জানি আমরা সেভিংস কেন করতে পারি না, কারণ আমরা বেশি খরচা করে দিই। এটা খুব সিম্পল, কিন্তু কেন আমরা ওভার স্পেন্ড করি বা কেন আমরা বাজে খরচা করি তার রিজনটা যদি আমরা একটু অ্যানালাইজ করি তাহলে কিন্তু এটা খুব ডিপ রুটেড একটি প্রবলেম। ওভার স্পেন্ডিংয়ের পিছনে মেনলি যে কারণগুলো কাজ করে থাকে তার প্রথমটি হচ্ছে আমরা সব খরচার জন্য ক্রেডিট কার্ডকে ইউজ করে থাকি। ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা খুব সহজেই অনলাইন বা অফলাইন বিভিন্ন জিনিস কিনে থাকি বা বিভিন্ন জায়গায় খরচা করে থাকি, এবং মাসের শেষে যখন তার বিল জেনারেট হয় সেই বিলটি আমরা পে করি। এর সমস্যা হচ্ছে ক্রেডিট কার্ডে যে অ্যামাউন্টটা বা যে লিমিটটা দেওয়া আছে সেই টাকাটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেই। সেটি একটি লোন দেওয়া হয়েছে, শর্ট টার্ম লোন আপনাকে সেই ক্রেডিট কার্ড কোম্পানি দিয়েছে, এবং সেই লোনের অ্যামাউন্ট থেকে আপনি বিভিন্ন জায়গায় খরচা করছেন, এবং সেই স্টিপুলেটেড টাইম সেটা 45 to 50 ডেজ জেনারেলি বিভিন্ন ক্রেডিট কার্ডের ক্ষেত্রে হয়ে থাকে, তার মধ্যে বিল জেনারেট হওয়ার পর আপনি সেই টাকাটা পে করে দিচ্ছেন। এবার তাতে সমস্যা কি হয়, আপনার অ্যাকাউন্ট থেকে যদি আপনি পে করেন তাহলে আপনার একটা আইডিয়া থাকে যে কত টাকা রয়েছে অ্যাকাউন্টে, কত টাকা আমি খরচা করতে পারছি। সেই ফলো আপটা বা সেই অ্যাকাউন্টিংটা আপনি মনে মনে করতে পারেন। ক্রেডিট কার্ডের ক্ষেত্রে সেটা কিন্তু হয় না। ক্রেডিট কার্ডে অনেক টাকা লিমিট দেওয়া থাকে, জেনারেলি আমরা খরচা করতে থাকি, এবং মাসের শেষে যখন সেই বিলটা প্রিপেয়ার হয়ে পেমেন্ট করার সময় হয় তখন দেখি যে অনেক টাকা বিল হয়ে গেছে, এবং অনেক সময় আমরা আমাদের বাজেটের থেকে অনেক বেশি খরচা করে দিয়ে থাকি। এবার সমস্যা হয়ে গিয়ে কি, আমরা জেনারেলি যখন বিলটা আমরা পে করতে একবারে পারি না, দুটো জিনিস করি। এক হয় সেটাকে ইএমআইতে কনভার্ট করে নিই। ক্রেডিট কার্ড কোম্পানিরা এটা খুব এনজয় করে, কারণ ইএমআই কনভার্ট করলে ওরা ইএমআইতে কনভার্ট করার একটি প্রসেসিং ফি নেয়, এবং সেই টোটাল অ্যামাউন্টটার ওপর একটি হেফটি ইন্টারেস্ট চার্জ আপনাকে পে করতে হয়। সেটি 15, 16, 18% পর্যন্ত হয়ে থাকে। বা সেকেন্ড অপশান আমরা কি করি, মিনিমাম পেয়েবল অ্যামাউন্ট যেটা থাকে সেটা পে করে দিই। আমাদের মনে হয় যে মিনিমাম পেয়েবল অ্যামাউন্ট, এত টাকা তো এখন দিতে পারবো না, মিনিমাম পেয়েবল অ্যামাউন্টটা দিয়ে দিই, আবার পরের মাসে আমি টাকা জমিয়ে দিয়ে দেবো। এবং জেনারেলি সেটা হয় না, পরের মাসেও সেটা আমরা মিনিমাম পেয়েবল অ্যামাউন্টে দিয়ে থাকি। এবং এই মিনিমাম পেয়েবল অ্যামাউন্ট কন্টিনিউয়াসলি পে করার জন্য আমাদের যে আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট থাকে সেটাও বাড়তে থাকে, এবং সেই অ্যামাউন্টের ওপর কিন্তু এই মিনিমাম অ্যামাউন্ট পে করার জন্য যে আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট সেটার ওপর ক্রেডিট কার্ড কোম্পানিরা অনেক বেশি ইন্টারেস্ট চার্জ করে থাকে। এরা ইয়ারলি 40-45% পর্যন্ত চার্জ করে থাকে, এবং এটি কিন্তু আমাদের ক্রেডিট স্কোরেও খুব বাজেভাবে হ্যাম্পার করে। ক্রেডিট স্কোর আমাদের খুব কম হয়ে যায়, খুব ব্যাডলি এফেক্টেড হয় যখন আমরা এই মিনিমাম পেয়েবল অ্যামাউন্ট বেশি দিনের জন্য দিতে থাকি ক্রেডিট কার্ডে। এবার এর একটি সলিউশন যেটা আমি ফলো করে থাকি, যে ক্রেডিট কার্ড তো আপনাকে ইউজ করতেই হবে, কারণ আমরা জানি অনলাইন বিভিন্ন জিনিস কেনার সময় ক্রেডিট কার্ডে আমরা খুব ভালো ভালো অফার পেয়ে থাকি। বিভিন্ন কোম্পানির ক্রেডিট কার্ডের সঙ্গে এদের টাই আপ থাকে, এবং খুব ভালো অফার্স এরা বিভিন্ন সেল চলাকালীন দিয়ে থাকে। তাহলে ক্রেডিট কার্ড আমরা তো অবশ্যই ইউজ করব, কিন্তু ক্রেডিট কার্ডে আমি সেই অ্যামাউন্টটা ইউজ করব যেই অ্যামাউন্টটা আমার অ্যাকাউন্টে রয়েছে, এবং আমি সেই অ্যামাউন্টটা সঙ্গে সঙ্গে পে করে দিতে পারবো। আপনি সেই অনলাইন পারচেসটা ক্রেডিট কার্ডের মাধ্যমে করুন, কিন্তু সেই অ্যামাউন্টটা ওই সঙ্গে সঙ্গে ক্রেডিট কার্ডে পে করে দিন, বা আপনার বিল জেনারেট হওয়ার পরে কিছুদিনের মধ্যেই পে করে দিন। আপনাকে যাতে যেই অ্যামাউন্টটা আপনি দিতে পারবেন তার বেশি কোনো মতেই ক্রেডিট কার্ডে খরচা না করেন, সেটা খুব স্ট্রংলি ফলো করতে হবে। আরেকটি এক্সটেন্ডেড পয়েন্ট আমি বলবো, আমরা অনলাইন যখন ইউপিআই ইউজ করি, ইউপিআইতে কিন্তু যখন আমরা ইউজ করি আমাদের কিন্তু সাইকোলজিক্যালি আমরা ফিল করি না যে আমরা খরচা করলাম। আমাদের মনে হয় যে আমরা কিউআর কোড স্ক্যান করলাম, কিছু কোড টাইপ করলাম, আর টাকা কেটে গেল, আমি জিনিসটা খুব সহজে পারচেস করে ফেলতে পারলাম। সেটা সত্যি, কিন্তু আপনি যখন এর এগেনস্টে ক্যাশে পেমেন্ট করবেন, বিভিন্ন জায়গায় আপনি আপনার ওয়ালেট থেকে ক্যাশটা বার করে নিজের হাতে দেবেন, তখন কিন্তু আপনি ফিল করবেন যে আপনি খরচা করছেন। আপনার সেটা হিট করবে যে এই টাকাটা আমি পে করলাম। কোনো জিনিস আপনি বেশি খরচা করলেন, সেটা আপনার হিট করবে, আপনি তখনই ভাবতে পারবেন, বা তখনই আপনার মনে হবে যে না, আজকে একটু বেশি খরচা হয়ে গেল, এবার একটুখানি আমাকে প্ল্যান করে চলতে হবে। সেই অ্যাওয়ারনেসটা কিন্তু ইউপিআই ট্রানজ্যাকশনের সময় জেনারেলি আমরা ফিল করি না। তাই আমার সাজেশন থাকবে মানে যত বেশি পারবেন ক্যাশ পে করুন, তত বেশি পারবেন ক্যাশ ইউজ করুন। ক্যাশটা ইউজ করলে কি হয়, যখন আমরা ওয়ালেটে টাকাটা রাখি, একটা ওয়ালেট প্রথমত তো ওয়ালেট খুলি যখন আমরা মোটামুটি আন্দাজ করি, আচ্ছা এত টাকা আমি উইথড্র করেছিলাম এতদিন আগে, এখন এত টাকা রয়েছে, তার মানে এত টাকা আমি খরচা করে ফেলেছি। তাহলে একটা বাজেটে আমরা চেকিং করতে পারি, আমরা বাজেটটাকে কন্টিনিউয়াসলি টেস্ট করতে পারি নিজেকে যে আমি বাজেট ফলো করছি না। সেকেন্ডলি, যখন আমি টাকাটা ওখান থেকে বার করে পে করব, প্রতিবার যখন টাকাটা বার করে পে করব, ফিজিক্যালি টাকাটা আপনি হাতে নিয়ে পে করছেন, তখন আপনি প্রতিবার ফিল করতে পারবেন যে খরচা হচ্ছে, টাকাটা আমি খরচা করছি, এবং এটা আপনাকে কোথাও না কোথাও ওভার স্পেন্ডিং করার সময় দুবার ভাবাবে। আরেকটি সলিউশন হলো, আপনি কোনো জিনিস যখন কিনছেন,
আপনি সেই জিনিসটি কেনার সময় কি করে আপনি ডিসাইড করবেন যে সেটা আপনি আসলে অ্যাফোর্ড করতে পারেন না পারেন না। অ্যাফোর্ড করা মানে আমার কাছে যেটা, আমি যে থাম্ব রুলটা মেনে চলি যে কোনো জিনিস যদি আমি 3 বার কিনতে পারি তবেই আমি সেই জিনিসটা আসলে অ্যাফোর্ড করতে পারি। তাহলে আপনি যদি কোনো জিনিস কেনার সময় একবার নিজের ব্যাংক ব্যালেন্সটা চেক করে এটা দেখে নেন যে আসলে ওই জিনিসটা যদি 3 বার আপনাকে কিনতে হয়, সেই জিনিসটা 3টে কিনতে হয়, তাহলে কি আপনি অ্যাফোর্ড করতে পারবেন? তাহলেই আপনি এই জিনিসটি কিনুন। আপনি এটা কয়েক মাস ফলো করুন, আপনি দেখবেন যে অনেক বাজে খরচা আপনার বন্ধ হয়ে গেছে এবং আপনি খুব সুন্দর করে বাজেটিং করে আপনার স্যালারি ইউজ করতে পারছেন। এবং এরই একটি এক্সটেন্ডেড সলিউশন যেটা আমার মনে হয়, যে যখন একটি বড় খরচা করার কথা ভাবছেন, আপনি হয়তো একটা ফোন কিনতে চাইছেন, একটি দামি স্নিকার কিনতে চাইছেন, PS5 কেনার কথা ভাবছেন, একটি ভালো টিভি কেনার কথা ভাবছেন, স্লিপ ওভার ইট, একটা ইংলিশে একটা ফ্রেজ আছে, স্লিপ ওভার ইট মানে আপনি যে পারচেসটা করতে চাইছেন সেটা আপনি উইশ লিস্ট করুন, অনলাইন বিভিন্ন সাইটে উইশ লিস্ট করুন এবং ঘুমিয়ে পড়ুন সেদিন রাতে। সকালে উঠে যদি আপনার মনে হয় যে সেই জিনিসটা আপনার এখনও চাই, এখনও দরকার আছে, সেদিনও উঠে মনে হয় যে না এখনও আমি জিনিসটা কিনতে চাই বা আমার সত্যিই প্রয়োজন আছে, তখন সেই জিনিসটা কিনুন। আপনি খেয়াল করবেন 80% অফ টাইম আপনি সকালে উঠে ফিল করবেন যে না জিনিসটা না কিনলেও চলে, ফালতু খরচা হয়ে যাবে, বেশি খরচা হয়ে যাবে, এই মাসে নাই বা কিনলাম। আপনি দেখবেন এভাবে আপনি কিন্তু আপনার 80% বাজে খরচা কমিয়ে দিতে পারবেন এবং আপনার যে বাজেটটা আপনি মাসের শুরুতে ফিক্স করেছিলেন সেটাতে স্টিক করে থাকতে পারবেন। থার্ড মিস্টেক, আমি যে প্রথম মিস্টেকটা ডিসকাস করেছিলাম তারই এক্সটেনশন বলতে পারেন, সেটি হলো সেভিংস না করা এবং ইনভেস্টিং না করা। তাহলে এবার সেভিংস আর ইনভেস্টিংয়ের মধ্যে তফাৎ কী? সেভিংস আমরা করব শর্ট টার্মের জন্য, মানে কোনো মেডিকেল ইমার্জেন্সি যদি চলে আসে তখন আমরা শর্ট করে টাকা লাগবে তখন কোত্থেকে বার করব। আমরা শর্ট টার্মে হয়তো 2 বছর 3 বছর পর একটি ভালো ভ্যাকেশনে যাব বলে প্ল্যান করছি, সেটার জন্য সেভ করতে পারেন। একটি বাইক কিনবেন, তার জন্য সেভ করুন। কিছু অনলাইন কিছু ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স কিনবেন, ভালো ল্যাপটপ কিনবেন বা একটি ভালো ক্যামেরা কিনবেন বা একটি ভালো ফোন কিনবেন, তার জন্য সেভ করুন। এইগুলো হয় শর্ট টার্ম সেভিংস। আপনি একটু আরডি করে নিন বা একটি ডেপ্ট ফান্ডে SIPও করতে পারেন, যেগুলো শর্ট টার্মে 2 বছর 3 বছর বা 1 বছরের মধ্যেও যদি কোনো দরকার পড়ে, কোনো ইমার্জেন্সির জন্য এই টাকাটা আপনি সেভ করছেন। এবং এর সাথেই বলে রাখি, এই পয়েন্টটি আমি আমার পার্সোনাল ফাইন্যান্সের ভিডিওতেও তো খুব এমফ্যাসিস করেছিলাম যে একটি ইমার্জেন্সি ফান্ড তৈরি করা। আপনি আপনার যা খরচা হয় আপনি যখন বাজেটিং করবেন তখন বুঝেই যাবেন আপনার নিডসের ওপর যে খরচাটা হয়, যেটা আপনার খুব জরুরি ম্যান্ডেটরি যে খরচাগুলো, যেগুলো ছাড়া আপনি থাকতেই পারবেন না, প্রতি মাসের একটি খরচার আপনি অ্যামাউন্ট ফিক্স করুন এবং সেটা মাল্টিপ্লাই করে দিন 6 দিয়ে বা 12 দিয়ে, মানে আপনার যেই নিডসের খরচা সেই খরচার 6 গুণ, মানে 6 মাসের খরচা মিনিমাম বা ম্যাক্সিমাম 12 মাসের খরচার একটি ফান্ড ক্রিয়েট করুন এবং সেটি ফিক্স করে রেখে দিন। সেটা আপনি ইউজ করবেন কোনো ইমার্জেন্সির ক্ষেত্রে। কেমন ইমার্জেন্সি? যেমন ধরুন কোনো মেডিকেল ইমার্জেন্সি হয়ে গেল বা কোভিডের মতো সিচুয়েশন চলে এলো, যখন আমরা দেখেছি লক্ষ লক্ষ লোকের চাকরি চলে গেছিলো বা তাদের স্যালারি বন্ধ হয়ে গেছিলো। সেই সময় এই ফান্ডটি আপনাকে সাহায্য করবে সার্ভাইভ করার জন্য এবং সাস্টেন করার জন্য আপনি যে লাইফস্টাইলে বিলং করেন সেই লাইফস্টাইলটি। এবং আপনি যতক্ষণ না নিজের পায়ে আবার দাঁড়িয়ে যাচ্ছেন এবং নতুন কোনো সোর্স অফ ইনকাম খুঁজে পাচ্ছেন, ততদিন এই ফান্ডটি আপনাকে কিন্তু খুব হেল্প করবে। এবার সেকেন্ডটি হলো ইনভেস্টিং করুন লং টার্মের জন্য। আপনি একটি লম্বা ভিশন রাখুন যে আমি 10 বছর পর মেবি একটা হোম লোন নিতে চাই, বড় একটা আপনার স্বপ্নের বাড়ি নিতে চান। 15 বছর পর আপনার সন্তানের হায়ার এডুকেশনের জন্য টাকাটা জমাচ্ছেন, তখন সে হয়তো বিদেশে পড়ার চান্স পেলো, তখন আপনাকে যাতে হেফটি অ্যামাউন্ট এডুকেশন লোন অনেক বেশি ইন্টারেস্ট রেট দিয়ে না নিতে হয়, তার জন্য আপনি সেভ করুন। বা আপনি চান 20 বছর পর আপনার সন্তানের বিয়ের জন্য আপনি টাকাটা জমাচ্ছেন, বা আপনার রিটায়ারমেন্ট বেনিফিট, আপনি রিটায়ারমেন্ট প্ল্যান করুন এখন থেকেই, আপনার 30 বছর পর রিটায়ার করবেন, তখন যাতে আপনার হাতে একটি হেফটি সাম আসে, আপনার ভালো ওয়েলথ, আপনি ওখানে তখন সেই সময়ও একটি ভালো লাইফস্টাইল মেনটেন করতে পারেন, ভালো ওয়েলথ এনজয় করতে পারেন, তার জন্য এখন থেকেই প্ল্যান করুন এবং লম্বা ভিশন রেখে ইনভেস্ট করুন এবং এই টাকাটা আপনি কোনো মতেই হাত দেবেন। এবং এই ইনভেস্টিংটা বা এই সেভিংসটা মাসের শুরুতে স্যালারি পাওয়ার সাথে সাথেই করুন। তাই আমি একটি কথা বলি, যখন আমরা স্যালারি পাই তখন ফার্স্ট পে ইয়োর ব্যাংক, মানে আপনার যে ডেপ্টসগুলো আছে, আপনার যে লোনস আছে, আপনার যে ইএমআইস আছে, সেগুলো পে করে দিন, সেগুলো ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ, পে ইয়োর সেলফ।
পে ইয়োর সেলফ মানে আমি এখনই আপনার ওপর খরচা করতে বলছি না, পে ইয়োর ফিউচার সেলফ মানে আপনি আপনার ফিউচারের যে আপনি আছেন ফিউচারের সেলফকে তাকে পে করুন, আপনার ফিউচারের জন্য টাকাটা জমা মানে ইনভেস্ট করে দিন, সেভ করে দিন, যাতে ফিউচারে আপনি এই জমানো টাকাটা, এই ইনভেস্ট করা টাকাটা যখন কয়েক গুণ হয়ে আপনার কাছে ফিরে আসবে তখন আপনি এই টাকাটা খুব এনজয় করতে পারেন। এবং এইভাবে আপনি যখন লম্বা টাইমের জন্য নিয়ে টাকাটা ইনভেস্ট করবেন আপনি কিন্তু ইনফ্লেশনকেও বিট করবেন। আপনার ইনফ্লেশনের জন্য টাকার যে ভ্যালুটা কমতে থাকবে, আপনার কিন্তু কম্পাউন্ডিং এফেক্টের জন্য টাকাটা 2 গুণ 3 গুণ 4 গুণ হয়ে টাকাটা ফেরত আসবে, তখন কিন্তু ইনফ্লেশনটাকে বিট করে আপনার টাকার ভ্যালু কিন্তু তখনও মেনটেন হবে। এবং এটি কিন্তু খুব স্ট্রিক্টলি ফলো করা উচিত। যেমন বললাম, স্যালারি পাওয়ার সাথে সাথে ফার্স্ট পে ইয়োর ব্যাংক, সেকেন্ড পে ইয়োর ফিউচার সেলফ। নেক্সট পয়েন্ট, ইগনোরিং ডেটস। মানে আমি যে আগের পয়েন্টেই প্রথমেই বললাম যে স্যালারি পাওয়ার সাথে সাথে পে ইয়োর ব্যাংক, মানে আপনার যে লোনস আছে, যে ইএমআইসগুলো আপনার চলছে সেগুলোকে একদম ইগনোর করবে না। আমাদের কিছু লোকের আমি দেখেছি খুব বাজে টেন্ডেন্সি আছে যে আমরা 1-2 মাসের ইএমআই স্কিপ করে যাই, আবার পরের মাসে 3টে ইএমআই একসাথে দিই, আবার 1-2 মাসের ইএমআই স্কিপ করে যাই। এটি একদম উচিত নয়, কারণ এতে আপনার ক্রেডিট স্কোরও খুব বাজেভাবে হ্যাম্পার হয়, আপনার ক্রেডিট হিস্ট্রি খুব খারাপ হয়ে যায়, এবং আপনি যে এভাবে লোনটি চালাচ্ছেন তার ক্ষেত্রে কিন্তু আপনি লোনটিও ভালো করে ম্যানেজ করতে পারছেন না। তার মানে আমি বলছি, একটি লোন যখন নিচ্ছেন আপনার সবসময় মাথায় এটা থাকা উচিত যে লোনটি আমাকে কুইকেস্ট পসিবল টাইমে পে করে দিতে হবে, যত তাড়াতাড়ি অ্যাট দি আর্লিয়েস্ট আমাকে লোনটা পে করে দিতে হবে। কারণ প্রতিটি লোনের ওপর আপনি কিন্তু খুব হেফটি অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট পে করছেন, যেটি ওভার দি ইয়ার্স এটা খুব বড় অঙ্কের টাকাতে পরিণত হয়ে যায়। তাই আমার মনে হয় যে এই ডেটসগুলো, আপনার ইএমআইসগুলো ইগনোর করা একদমই উচিত নয়। স্যালারি পাওয়ার সাথে সাথে আপনার ইএমআই পে করে দিন, লোনসে যে টাকাগুলো দেওয়ার কথা সেগুলো দিয়ে দিন। এবং তার সাথেই আমি একটি ট্রিক ফলো করি, বা আমি একটি থাম্ব রুল বলতে পারেন ফলো করি, যে কি করে একটি লোনকে খুব তাড়াতাড়ি শেষ করে দেওয়া যায়। আমি 10+1 একটি থাম্ব রুল ইউজ করে থাকি। সেটি কি, মানে আপনার যা ইএমআই সেই ইএমআইকে 10% বাড়িয়ে দিন, এবং সেই 10% অ্যামাউন্টটি প্রতি মাসে এক্সট্রা ইএমআই এর সাথে পে করে দিন। মানে আপনার যদি প্রতি মাসে 1000 রুপিস ইএমআই হয় তাহলে তার 10% মানে 100 টাকা, আপনি 1100 টাকা পে করুন। আপনার 1000 টাকা, আপনার 1000 রুপিস তো ইএমআই হয়তো এমনি এসআই সেট করা থাকে, আপনার এমনি কেটে যায় অ্যাকাউন্ট থেকে অটোমেটিক্যালি, আপনি আরও 100 টাকা এক্সট্রা পে করে দিন ওখানে। এবং +1 মানে হচ্ছে প্রতি বছরে একটি ইএমআই চেষ্টা করুন এক্সট্রা পে করার। তার মানে আপনার বছরে 12টি ইএমআই, মানে আপনি 12,000 টাকা পে করছেন, তার সঙ্গে আরও 1000 টাকা আপনি এক্সট্রা পে করে দিন। তার মানে প্রতি মাসে আপনি 100 টাকা করে এক্সট্রা পে করলেন, মানে 12 মাসের 1200 টাকা, প্লাস আরও একটি ইএমআই এক্সট্রা পে করছেন মানে 1000 টাকা, মানে 2200 টাকা প্রতি বছরে আপনার লোনে এক্সট্রা পে হয়ে যাচ্ছে। তবেই দেখবেন আপনার লোন অর্ধেক সময়ই শেষ হয়ে যাচ্ছে, এবং আপনি আলটিমেটলি অনেক কম টাকা ইন্টারেস্ট ব্যাংকে দিচ্ছেন। এবং এটি আপনার ডেপ্ট বা লোনকে ম্যানেজ করা এবং তাকে খুব তাড়াতাড়ি শেষ করে দিয়ে অনেক কম ইন্টারেস্ট রেট পে করার কিন্তু খুব সহজ এবং খুব ভালো উপায়। লাস্ট মিস্টেক, আমরা অ্যাসেট কেনার বদলে লায়াবিলিটি কেনাটাকে বেশি প্রেফার করি। অ্যাসেটের কি ডেফিনেশন? পার্সোনাল ফাইন্যান্সের ওপর খুব ফেমাস একটি বই আছে, রিচ ড্যাড পুয়ার ড্যাড বলে। তার লেখক বলেছেন অ্যাসেট মানে এমন যে কোনো জিনিস যেটি টাকা আপনার পকেটে এনে দেয়। তার মানে এমন একটি জিনিস যেখান থেকে আপনার কিছু টাকা ইনকাম হচ্ছে, আপনার টাকা পকেটে আসছে, তাকে আমরা অ্যাসেট বলবো। এবং সেই জিনিসগুলো যেগুলোর জন্য টাকা আপনার পকেট থেকে বেরিয়ে যাচ্ছে, যেগুলো আপনার পকেট থেকে টাকা নিয়ে নিচ্ছে, তাদেরকে আমরা লায়াবিলিটি বলবো। এবার এই ডেফিনেশন যদি আমরা ওয়ার্ড টু ওয়ার্ড ফলো করি তাহলে কিন্তু নিজের জন্য যে বাড়ি কিনছেন, যেখানে থাকছেন আপনি নিজে, ইনভেস্টমেন্ট পারপাসে নয়, নিজে থাকছেন, সেটাকেও কিন্তু লায়াবিলিটি বলেই ধরে নিতে হবে, কারণ সেখান থেকে আপনি কিছু আর্ন করছেন না। প্রপার্টির যদি আমরা অ্যাপ্রিসিয়েশন দেখি সেটি কিন্তু 7 থেকে 8% ইয়ারলি, তার বেশি নয়, এবং তার একটি মেনটেন্যান্স কস্ট আছে। আপনি যদি লোন নিয়ে সেটা নিয়ে থাকেন তার উপর আপনি অনেক বেশি ইন্টারেস্ট পে করছেন। আলটিমেটলি যদি দেখা যায় তাহলে কিন্তু তেমন কিছুই আপনি সেখান থেকে আর্ন করতে পারছেন না। আপনি কিছু বছর পর যখন প্রপার্টিটা সেল করে দেবেন তেমন কিছুই আপনার আর্নিং হবে না, আপনি কিছুই মার্জিনে কিন্তু সেরকম কিছুই বাঁচবে না আপনার আর্ন করার মতো। কিন্তু অ্যাজ অ্যান ইন্ডিয়ান সোসাইটি, আমাদের সোসাইটিতে নিজের বাড়ি, নিজের মাথার উপর ছাদ, নিজের নামে একটি প্রপার্টি, এগুলোর কিন্তু ইমোশনাল ভ্যালু আছে। তাই আমি এটাকে কোনোদিনই লায়াবিলিটি বলবো না। নিজের বাড়ি সবার স্বপ্ন থাকে, সবার ইচ্ছে থাকে নিজের একটি, সেটা ছোট হোক বড় হোক যেমনই হোক, নিজের একটি প্রপার্টি, নিজের নামে একটি বাড়ি থাকবে, এবং সেটি আপনার পারসিউ করা উচিত। সেটি খুব ভালো একটি সাইন। কিন্তু তার সাথেই এই যে গাড়ি কিনে ফেলা, একটু স্যালারিতে যদি আমরা রেস হলো নতুন কোনো ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স কিনে ফেলা ইএমআইতে, সেগুলোকে আমি একদম পছন্দ করি না এবং সাজেস্ট করবো সেগুলোর থেকে আপনি বিরত থাকেন।
বিশেষ করে গাড়ি, তাকে ডিপ্রিসিয়েটিং অ্যাসেট বলা হয়। আমার মতে সেটি অ্যাসেটই নয়, সেটি লায়াবিলিটি। কারণ গাড়ির থেকে আপনি 1 টাকা ইনকাম করবেন না এবং গাড়ি আপনার পকেট থেকে টাকা খালি নিয়েই যাবে। তার একটি মেনটেন্যান্স কস্ট আছে, আপনি ইএমআইতে কিনছেন, তার জন্য আপনি ইন্টারেস্ট পে করছেন, তার একটি রানিং কস্ট আছে, সেটি মাঝখানে খারাপ হয়ে গেলে তার সেটি সারানোর কস্ট, সেটি আপনি যেখানে রাখছেন সেখানে আপনাকে হয়তো পার্কিংয়ের জন্য পার্কিংয়ের একটি কস্ট পে করতে হচ্ছে। সুতরাং আপনি যখন সাস্টেন করতে পারবেন, আমি আগের একটি পয়েন্টে বললাম, যখন 3টে কিনতে পারবেন তখনই একটি গাড়ি কিনুন। তার মানে আপনি গাড়ির জন্য যে ইএমআই পে করছেন সেটি যখন তার 3 গুণ ইএমআই মাসে পে করতে পারবেন এবং আপনার বাকি লাইফটা যেরকম স্মুথলি চলছে সেরকমই চলবে। আপনি যা যা খরচা করছেন সেরকমই খরচা করবেন, আপনার লাইফস্টাইলে বিন্দুমাত্র পরিবর্তন হবে না, ইনক্লুডিং ইনভেস্টমেন্টস অলসো। তখনই আপনি গাড়ি কিনুন এবং গাড়ির যে ডাউন পেমেন্টই করছেন, যে অ্যামাউন্টটি, সেটি যখন তার 3 গুণ ডাউন পেমেন্ট করতে পারবেন তখনই করুন। সেক্ষেত্রে আপনার গাড়ি কেনাটা জাস্টিফাইড। না হলে একটু রেজ হলে, প্রমোশন হলে, ইনকাম একটু বেড়ে গেলে সঙ্গে সঙ্গে আমরা শো অফ করার জন্য বা পিয়ার প্রেশারে এসে বা লোককে দেখানোর জন্য যে আমাদের লাইফস্টাইল কত ভালো, আমি গাড়িতে চাপি, আমার গাড়িতে এই ফিচার্স আছে, আমার এই ব্র্যান্ডের গাড়ি আছে, এগুলোর জন্য হট করে একটা গাড়ি বুক করে নিই এবং সেটি আমরা লেটার অন 2-3 বছর পর পস্তাই যে গাড়িটি কিনে আমরা ভুল করেছি এবং তার ফিনান্সিয়াল ইমপ্লিকেশনসগুলো কিন্তু অনেক বছর পর্যন্ত আমরা ফিল করতে থাকি। রাদার আমি বলবো আপনি অ্যাসেটে ইনভেস্ট করুন। কি অ্যাসেট? একটি কমার্শিয়াল প্রপার্টি হতে পারে, ছোট্ট একটি দোকান হতে পারে, এটি আপনি রেন্টে দিয়ে এখান থেকে ইনকাম করতে পারেন, একটি ফ্ল্যাটও হতে পারে, এটা আপনি রেন্টে দিয়ে ইনকাম করতে পারেন। বা অ্যাসেট মানে এগুলোই শুধু না, আপনি গোল্ডে ইনভেস্ট করতে পারেন, স্টকসে ইনভেস্ট করতে পারেন। একটি ভালো ভ্যালু স্টকস আপনি যদি 15 বছর 20 বছরের জন্য হোল্ড করেন, দ্যাট ক্যান গিভ ইউ ইনর্মাস রিটার্নস। মানে আপনি ভাবতেও পারবেন না সেটি এত রিটার্ন দিতে পারে। সেটি একটি অ্যাসেট, আপনার লং টার্মের একটি অ্যাসেট। সেটা গোল্ডও একটি ভালো অ্যাসেট। আপনি ডিজিটাল গোল্ডে ইনভেস্ট করুন, সেটা হ্যাসেল ফ্রি, আপনার ঝামেলা নেই, রাখার মেকিং চার্জ দিতে হবে না। ডিজিটাল গোল্ডে ইনভেস্ট করতে পারেন, আরইআইটিসে ইনভেস্ট করতে পারেন। যদি আপনার কাছে এখন বড় অ্যামাউন্ট নেই, আপনি বড় একটি প্রপার্টিতে ইনভেস্ট করতে পারছেন না, তাহলে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট বলে একটি ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট হয়, যেখানে আপনি ইনভেস্টমেন্ট করে বিভিন্ন কমার্শিয়াল প্রপার্টিতে অল্প অল্প করে ইনভেস্ট করতে পারেন। আচ্ছা, অ্যাসেট মানে শুধু ইনভেস্টমেন্ট নয়, অ্যাসেট মানে কিন্তু আপনার লার্নিংও বটে। মানে আপনার নিজের যে নলেজ গেইন করবেন, নিজের যে স্কিল ডেভেলপমেন্ট করবেন, সেগুলোও কিন্তু আপনার অ্যাসেটই। তার হয়তো ফিনান্সিয়াল রিটার্নস বা তার হয়তো রিটার্নস বা ডিভিডেন্ডস আপনি সঙ্গে সঙ্গে পাবেন না, কিন্তু আপনি যদি বই পড়ার হ্যাবিট, আপনার লার্নিংয়ের ওপর একটি সাবস্ট্যান্সিয়াল অ্যামাউন্ট প্রতি মাসে খরচা করেন, আপনার স্কিল ডেভেলপমেন্ট করেন, সেটি আপনার প্রফেশনের সঙ্গে রিলেটেবলও হতে পারে বা আপনার প্রফেশনের বাইরেও হতে পারে। এটি যে কোনো স্কিলই হতে পারে যেগুলো আপনার পছন্দ। সেই স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, আপনার নলেজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে, নলেজ গেনের ক্ষেত্রে বইয়ের পেছনে বা বিভিন্ন কোর্স, বিভিন্ন অনলাইন বিভিন্ন ভালো ভালো কোর্সের পেছনে বা বিভিন্ন সার্টিফিকেশন কোর্সের পেছনে আপনি যদি টাকা খরচা করেন, সেগুলোও কিন্তু অ্যাসেট। তার ডিভিডেন্ড বা তার থেকে যে রিটার্ন পাবেন, সেটা কিন্তু আপনি ফিউচারে অনেক দিন ধরে খুব এনজয় করতে পারবেন এবং সেটি আপনার লাইফকে কিন্তু বেটারই করবে। তাই এই কিছু মিস্টেক্সগুলো যদি আপনি অ্যাভয়েড করে চলেন এবং মোটামুটি একটু ডিসিপ্লিন ওয়েতে ফিনান্সিয়াল জার্নিটা করতে থাকেন, তাহলে কিন্তু আপনার একটি ভালো ওয়েলথ ক্রিয়েট করতে এবং একটি ভালো লাইফস্টাইল মেনটেন করতে কেউ আটকাতে পারবে না। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। পছন্দ হলে প্লিজ লাইক করুন, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। আপনার লাইক এবং সাবস্ক্রাইব আমাকে খুব মোটিভেট করে এই ধরনের কন্টেন্ট আরও নিয়ে আসার জন্য। আমি আমার নেক্সট ভিডিওতে আবার কোনো নতুন টপিক নিয়ে ডিসকাস করব। ততদিন ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে। স্টে ইনভেস্টেড।